আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব এটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানার ভাদুরিয়া গ্রামের একটি সত্য ঘটনা। ঘটনাটি এখনও সেখানকার মানুষজন জানেন এবং সকলে এটা বিশ্বাস করেন যে সুমনের সঙ্গে এখন পর্যন্ত একটা পরী আছে এবং সে সুমনকে বিয়ে করেছে এবং সুমনের বড় বউ হিসাবে সেই বাড়িতে এখনও বসবাস করে। পরীটি সুমনকে বেশ পছন্দ করেছিল। শুরুতে তাকে বেশ অপছন্দ করত, কিন্তু পরবর্তীতে যখন সুমনের চেহারা ছবি এবং তার সঙ্গে মেলামেশা করতে শুরু করে তখন পরীটি সুমনকে বেশ পছন্দ করে ফেলে। আজকের ঘটনাটি আমাদের কাছে এসেছে ঢাকা থেকে এবং যে ঘটনাটি পাঠিয়েছে এটি তার নিজের চোখে দেখা এক সত্য এবং বাস্তব ঘটনা। ঘটনাটির শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা জানব জুনায়েদের পাঠানো ঘটনা তার আঙ্কেলের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার সাক্ষী সে নিজেই ছিল এবং সেই এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ঢাকার মোহাম্মদপুর থেকে। জুনায়েদ আমাদেরকে যেইভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটি পড়ে শোনাব। জুনায়েদের এক আঙ্কেল ছিল যার স্ত্রী একটা পরী ছিল এবং সে কিভাবে সেই পরীকে পেয়েছিল বা কিভাবে বিয়ে করেছিল সেই ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমাদের আরও বাকি চ্যানেলগুলো দ্য মেগাবক্স স্টোরি এবং ভূত বাক্স সবগুলো চ্যানেল একত্রে সাবস্ক্রাইব করে রাখুন নতুন গল্প সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব জুনায়েদের পাঠানো সেই ঘটনাটি যেটা কিনা তার এক আঙ্কেলের সঙ্গে ঘটেছিল। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আমি জুনায়েদ, আমি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করি। আমার এই ঘটনাটি নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা এক অলৌকিক সত্য ঘটনা। আমি যদি সেবার গ্রামে না যেতাম তাহলে হয়তো এই ঘটনার সাক্ষী হতাম না, অথবা এই ঘটনাটি আমি শুনতেও পেতাম না। ঘটনাটি ঘটেছিল আমার এক আঙ্কেলের সঙ্গে। মূলত আমার খালুর যে ছোট ভাই ছিল তার স্ত্রী একজন পরী ছিল এবং সেই পরীটাকে আমরা সকলে দেখি এবং তার কণ্ঠস্বরও শুনতে পাই যখন আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। তখন ছিল গ্রীষ্মের সময়, ছুটি ভাব, বেশ কিছুদিনের ছুটি পাওয়া গিয়েছে। তো আমার আম্মা চেয়েছিলেন যে আমার নানু বাড়ির এলাকা থেকে ঘুরে আসতে। আমাদের বাড়ি ছিল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ভাদুরিয়া গ্রামের আশেপাশে। আমি পুরোপুরি ঠিকানা বলছি না, তবে আমার খালুর বাড়ি ছিল হচ্ছে ভাদুরিয়া গ্রামে এবং সেখানেই আমাদের সর্বপ্রথম বেড়াতে যাওয়ার কথা ছিল। আশেপাশে নানু বাড়ি এবং অন্যান্য সকল মেহমান বাড়ি বেরিয়ে আমরা পরে ঢাকায় চলে আসবো সেরকমই সিদ্ধান্ত হলো। আমরা সকলে ঢাকা থেকে সমস্ত কিছু গুছিয়ে বাড়িতে গেলাম। ওই সময়টাতে খালার বাড়িতে যাওয়ার আগের উদ্দেশ্য ছিল হচ্ছে আমার খালার একটা ছোট্ট পিচ্চি বাচ্চা হয়েছিল, তাকে মূলত দেখতে যাওয়া আর অন্যান্য নানু বাড়িতে ঘোরা, আত্মীয় স্বজন ঘোরা, নিজের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না। সেই সুবাদে আমরা সকল পরিবার মিলে আমাদের যে বাড়ি ছিল দিনাজপুরে সেই বাড়িতে আমরা সকলে রওনা দিলাম। যাই হোক, খালুদের বাড়িতে যখন প্রথম পৌঁছালাম সেখানে যাওয়ার পর আমার সম্পূর্ণ পরিবেশ, আশেপাশে সমস্ত কিছু বেশ ভালোই লাগছিল এবং সমস্ত কিছু ঘুরে ফিরে দেখছিলাম। আমার ওই আঙ্কেলের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল, ছোটবেলা থেকেই আঙ্কেলকে দেখে আসছি এবং আঙ্কেল এবার আমাদেরকে নদীর পাড়ে গোসল করার জন্য এবং নদীর আশেপাশে ঘুরিয়ে দেখিয়েছিল এবং আঙ্কেল আমাদেরকে বেশ ভালোই বাসে। আমরা তাকে আঙ্কেল বলে ডাকতাম। আমার অন্যত খালাতো ভাই বোন যারা ছিল তারা সকলে আমাদের থেকে ছোট ছিল এবং টুকটাক আমরা ওই সকলে দুষ্ট এদিক ওদিকে দৌড়াদৌড়ি এগুলো করে বেড়াতাম। তো যাক, সারাদিন যেরকম সেরকম এরকমভাবে কেটে গেল। নদীতে গোসল করা, বিকেলবেলা খেলা, এই আড্ডা দেওয়া, টিভি দেখা, এসব করে কেটে গেল মোটামুটি সময়। তো গ্রামের একটা সমস্যা ছিল হচ্ছে গ্রামে বিদ্যুৎ থাকতো না এবং সন্ধ্যার পরে দেখা যেত বিদ্যুৎ নাই বললেই চলে, 10টা-11টার দিকে বিদ্যুৎ আসতো। তো এই সময়টা তো ঠিক ওরকম ছিল। আমার খালাদের বাড়িতে যে ঢেকিঘর ছিল যেখানে মূলত খাবার খাওয়া হয়, তো সেখানে আমরা সকলে বসে খাবার খাচ্ছিলাম। আমার খালু, তারপর খালুর আম্মা এবং সকল পরিবারে একত্রে মিলে প্রায় 8-10 জন মিলে সেখানে বসে খাবার খাচ্ছিলাম। তো ঠিক সেই মুহূর্তে আমার যে সুমন আঙ্কেল আছেন উনি তখন বললেন যে তোমাদের বড় বউ তোমাদেরকে দেখে গিয়েছে। তো এই কথা শোনার পর তখন হচ্ছে গিয়ে আমার আম্মা জিজ্ঞেস করলো বড় বউ মানে? তো ওই কথা বলার পর খালু বিষয়টাকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যাই হোক সুমন আঙ্কেলের মুখ দিয়ে যেহেতু বেরিয়ে গিয়েছে আর তার মাও জানতো এই বিষয় সম্পর্কে,
এমনকি এলাকার অনেকেই বিষয় সম্পর্কে টুকটাক অবগত ছিল, বিশেষ করে আশেপাশের লোকজন, কারণ তারা এই বিষয়গুলো দেখেছে। তো আম্মা এই কথা বলার পর আমার আব্বাও তখন বললো যে কি সমস্যা, বা এই বড় বউ মানে কি, তার তো 2টা বিয়ে হয়েছে নাকি, সে তো একটা বিয়ে করেছে। তো এই বিষয় সম্পর্কে আমার আব্বা, আমার আম্মা বা অন্যান্য কেউ কোনো কিছু তেমন জানতো না। ওই বাড়ির আশেপাশের লোকজন আর তারাই জানতো, আত্মীয় স্বজনের মধ্যে তেমন জানাজানি হয়নি আর কি। তো আমি তখন সেখানে বসে খাবার খাচ্ছিলাম, আমি বেশ ভালোই বড়, এবং আমার আশেপাশের সকলে তখন অবাক হয়ে গেল, বললো কি যে কি বলছে বড় বউ মানে। তো তখন আমার সেই আঙ্কেল, সুমন আঙ্কেল ওটা বলতে চাচ্ছিল না, অথবা আমার যে খালু ছিল সেও বলতে চাচ্ছিল না। তখন আমার সেই আন্টি এবং অন্যান্য সকলে জোরাজুরি করার পরে তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আসলে সুমনের ঘাড়ে একটা জিন আছে, এবং সেটা একটা মেয়ে জিন, এবং সেই মেয়ে জিনটা সুমনের বড় বউ, মানে হচ্ছে সুমনকে সে বিয়ে করেছিল, এবং ওই মেয়ে জিনটা ওর সাথে আছে 2017 সাল থেকে। তো এটা যখন আমরা শুনলাম, তো এটা শোনার পর তখন আমরা সকলে অবাক হয়ে গেলাম। তো আম্মা এবং আমার আব্বাজান খালুর কাছে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আসলে, মানে এরকমটা কিভাবে সম্ভব যে কোনো জিন কারোর ঘাড়ে আসতে পারে। তো ওই সময়টাতে ঠিক ওর ঘাড়ে জিনটা আসে এবং ওর পাশে বসে কথা বলতে শুরু করে, মানে আমরা যখন কথা বলা বলি করছিলাম ঠিক সেই মুহূর্তে কথা বলে, এবং বলে যে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি ওর বড় স্ত্রী এবং ওর সঙ্গে থাকি, আর ছোট স্ত্রীর সঙ্গে ও থাকে এখানে, আমি রাত্রেবেলা আসি শুধু। তো আমরা কারো শরীর দেখতে পাচ্ছিলাম না, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখতে পাচ্ছিলাম যে কেউ একজন কথা বলছে, এবং সেটা সুমনের পেছন থেকে। সুমন কোনো কিছু বলছে না, ওই পাশের জায়গাটা ফাঁকা ছিল, এবং ওই পাশের জায়গাটা খাওয়ার সময় ফাঁকা রাখা হয়। তো বড় বয়সে দেখে গিয়েছে, এই কথা বলার পর সকলে হয়তো অবাক হয়েছিল, কিন্তু এরপরে যখন কথা বললো অদৃশ্য একটা কণ্ঠ, তখন যেন সকলের একদম মতিভ্রম হয়ে যেতে শুরু করলো। আর সব থেকে বড় কথা যে চারিদিকটা একটা অদ্ভুত সুঘ্রাণে ভরে গিয়েছিল, খুবই মাতালময় সুঘ্রাণ, সকলে জিনিসটা পাচ্ছিল। এবং তখন আমার আম্মা এবং আমার আব্বাজান এবং আত্মীয় স্বজন যারা এসেছিল, আমাদের পাশে গ্রামের আমার আম্মার এক ভাই এসেছিল, আমাদের সম্পর্কে মামা হয়, তো সে মামা তখন অবাক হয়ে যায় বিষয়টা শুনে, তো এরকমটা কিভাবে সম্ভব। তো এই পরিবারের মধ্যে জিনিসগুলো সচরাচর নিয়মিত হয়, এবং এটা একদম স্বাভাবিক বিষয়, আমরা সকলেই সেই কণ্ঠস্বর শুনি। তো যাই হোক, ওই পরীটা তখন ওইখান থেকে চলে যায়, এবং যাওয়ার সময় বলে কিছু ঠিক আছে, আপনারা খান, গল্প করেন, আমি চলে যাচ্ছি, আপনাদের মধ্যে বিরক্ত করছি না আমি, তাই বলে সে চলে গেল। সবাই চুপচাপ করে খাচ্ছিল, কেউ কারোর সঙ্গে কথা বলছিল না, দিকে দিকে তাকাচ্ছিল না। তখন আমার যে খালু ছিল তিনি বলে উঠলেন যে আসলে ঘটনাটি বেশ কিছুদিন আগের ঘটনা, সুমনের সঙ্গে ঘটেছিল। তো সুমন আঙ্কেল তখন বলতে শুরু করলো, আসলে ঘটনাটি ঘটে 2017 সালে। তো আমি শুরুর দিক থেকে বলছি, আপনারা হয়তো বুঝতে পারবেন, এবং বুঝলে হয়তো বিষয়টা আপনাদের কাছে এত আনক্লিয়ার মনে হবে না। আর আমরা এইসব নিয়েই বেঁচে আছি, কারণ আমরা অনেক ডাক্তার, কবিরাজ, ফকির দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মূলত হচ্ছে 2017 সালের দিকে আমাদের বাড়ির পাশে এখানে একটা মেলা হয়। তো সেই মেলাতে মূলত হচ্ছে আমরা ইয়াং যুবক ছেলেপেলে যারা আছে তারা রাত্রেবেলা গিয়ে আড্ডা দেই, এবং শেষ রাত্রে বাড়িতে ফিরি। এবং এই মেলাটার বিশেষ আকর্ষণ ছিল এটা, গ্রামের সময় এরকম মেলা টেলা হয়, এটা স্বাভাবিক বিষয়। বিশেষ করে শীতকালে আমাদের এদিকে এরকম ঘোড়দৌড় মেলা বা এই জাতীয় মেলা খুব হতো, যার কারণে আমরা প্রত্যেক বছরই যেতাম। তো 2017 সালে যে মেলাটা হয় নভেম্বরের মাসে, তো ওই সময়টাতে শীত শীত ভাব ছিল, আমরা আমার কয়েকজন বন্ধু মিলে তখন হচ্ছে আমরা মেলা দেখতে যাই। তো আমার কিছু বন্ধু তখন চলে এসেছিল, এবং আমার সাথে ছিল আমার আরেকটা বন্ধু এবং আমি। ও এবং আমি মেলায় সেখানে বসে ঘুরে ফিরে দেখছিলাম। তো যাই হোক, ওইখান থেকে ফিরতে আমাদের প্রায় রাত 2টা বেজে যায়। তো রাত 2টার দিকে মেলা থেকে হয়তো সচরাচর কেমন আসে না, আমরা হেঁটে হেঁটে আসছিলাম, এবং গাড়ি ঘোড়া পাওয়ার একটা এ বিষয়, এবং কাঁচা রাস্তা ছিল। তো সেই কাঁচা রাস্তা ধরে আমরা হেঁটে আসছিলাম। তো হেঁটে আসার এক পর্যায়ে আমরা যখন কানা ভিটার কাছে আসলাম, আমাদের বাড়ির এই পাশে একটা ভিটা আছে, খুবই পুরাতন জঙ্গল টাইপের, আপনারা আসার সময় তো দেখেছেন রাত্রেবেলা। এখন হয়তো এরকম গাছপালা নেই, কিন্তু আগে প্রচুর পরিমাণ গাছপালা ছিল, এবং ওইখানটার রাত্রেবেলা ওই দিক দিয়ে মানুষজন আসতে ভয় পেত, মানুষ পাকা রাস্তা দিয়ে আসতো ঘুরে, কিন্তু এই রাস্তা দিয়ে কেউ আসতো না। তো আমরা তো গ্রামের ছেলে পেলে, আমরা ওইসব বিষয়ে তেমন ভয়টাই পাই না, বা ওই রাস্তা দিয়ে আমরা নিয়মিত যাতায়াত করি, তো সেটা আমাদের তো ওইরকম কোনো কিছু মনে হয় না। তো যাক, আমি এবং আমার সেই বন্ধু ওই রাস্তা দিয়ে আসা শুরু করলাম। তো এক পর্যায়ে আমি আবার বিড়াল কুকুর এগুলো দেখতে পারতাম না, আমার এগুলো খুবই বিশ্রী লাগতো, এই জন্য দেখেন আমাদের বাড়িতে কোনো বিড়াল কুকুর নেই। তবে দেখতে পেলাম যে একটি বিড়াল গাছের গোড়ায় বসে ম্যাও করছে, এবং আমাদের রাস্তার সামনে হঠাৎ করে সে দৌড় মেরে আমাদের দিকে তাকালো আর কি। তো ওই তাকানো অবস্থায় আমি তখন ওইখান থেকে একটা ঢিল তুলে সঙ্গে সঙ্গে সেই বিড়ালটার গায়ে মারলাম। তো বিড়ালটার গায়ে মারার পরে সেই বিড়ালটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল।
অন্ধকার বলে আমরা তেমন কিছু মনে করলাম না, হয়তো অদৃশ্য হয়ে যেতেই পারে। সাদা ধপধপে বিড়াল ছিল, ঢিল মারতেই সে একদম 1 সেকেন্ডের মধ্যে উধাও চোখের সামনে থেকে। হয়তো কোনো দিকে দৌড় মেরেছে, আমরা দেখতে পাইনি। তো ওইটা মনে করে আমি ওইখান থেকে ঢিল মেরে চলে আসলাম। তো ঢিলটা বিড়ালের গায়ে লাগছিল। আমার আবার টোপের নিরিখ অনেক বেশি ভালো, মারলেই হচ্ছে গায়ে লেগে যায়, বা যেটাতে মারবো সেটাই লেগে যায়। তো তার গায়ে লেগেছিল সম্ভবত, আমি সেটা আন্দাজ করি বলেছি আর কি, গায়ে লেগেছে। তো আমি সেদিন রাত্রে তো বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ওই দিন তো রাত্রে আর বেশি বাকি ছিল না, আমরা শুতে শুতে প্রায় 3টার বেশি বেঁচে যায়। তারপর তো ফজর আজান দিয়ে দেয়। যাই হোক, ওই দিনকে আমার কোনো সমস্যা হয় নাই। তো পরদিন ঘুম থেকে উঠে দেরি করে, যেহেতু মেলা করতে গেছিলাম, এবং আমি যেহেতু গ্রামের ছেলে, ওই ক্ষেত খামার টুকটাক এটার ওটা করা লাগে, তো আমি সেটা করছিলাম। তো বিকেলবেলা আমি যখন মাঠ থেকে বাড়িতে ফিরবো, তখন আমি দেখতে পেলাম আমাদের যে জমির আতাল ছিল, সেই আতালের উপরে ওই একই বিড়ালটা যেটাকে আমি গতকাল রাত্রেবেলা দেখেছিলাম, সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে। বিড়ালের চোখ দুটো একদম ধপধপে সাদার ভিতরে লাল, মানে এরকম লাল চোখের আমি কোনো বিড়ালকে দেখি নাই। বিড়ালের চোখ যেরকম হতে পারে আমি বিশ্বাসও করতাম না। তো ওই সময় আমি অগ্রাহ্য করে চলে আসি, এবং এসে আমি রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমায় পড়ি। এই যে এখন যে ঘর দেখতেছেন এই যে পাশের, এই ঘরে আমি শুই, এখনও শুই ছোটো বউকে নিয়ে। বড় বউ আসে তখন ছোটো বউকে অন্য রুমে পাঠিয়ে দিই। তো এইখানে হচ্ছে আমি শুয়েছিলাম। শুয়ে থাকাকালীন অবস্থায় রাত তখন প্রায় বেশ গভীর, আমি ঘুমায় আসি। তো ঠিক সেই মুহূর্তে আমার আচমকা ঘুম ভেঙে যায়। আমার হচ্ছে কি একটা অদ্ভুত ফুলের সুঘ্রাণে আমার ঘুম ভেঙে যায়। তো আমি দেখতে পাই যে আমি যে বিছানায় শুই, সেই বিছানার সামনে পা বরাবর কোনো একটা ছায়া দাঁড়ায় আছে, এবং সেই ছায়াটা নড়তেছে। তো এটা দেখিয়ে তখন আমি আসলে প্রথমে কিছু বুঝতে পারি না যে এখানে কে দাঁড়ায় আছে। আমার ঘরের দরজা আওজানো থাকে, যে কেউ চাইলে আসতে পারে ঘরের ভিতরে, আর আমাদের এখানে চুরি চামারি ওই সমস্ত কোনো সমস্যা নেই। তাই আমি ভাবলাম হয়তো কেউ আসছে। তখন বললাম কে, তো কেউ কোনো কথা উত্তর দিল না। তো ঠিক সেই মুহূর্তে সেই আলোটা বা সেই ধোঁয়াটা আমার দিকে এগিয়ে এসে আমার বুকের উপর চড়ে বসলো। এমনভাবে বসলো যেন আমাকে মেরে ফেলবে আর কি, এবং আমার গলা এমনভাবে চেপে ধরেছে যে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটা, আমার বুকের উপর যে একটা মেয়ে আছে, তখন উঠে আসার পরে তখন আমি বুঝতে পারি, কারণ তার শরীরের হাত পা বেশ নরম ছিল, এবং তার শরীরের অবয়ব সমস্ত কিছু বেশ অদ্ভুত, এবং তাকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র তার শরীরটা বোঝা যাচ্ছিল। এবং তার কণ্ঠস্বর যখন বের হলো, সে বলল কি যে তোর এত বড় সাহস, তুই আমার গায়ে ঢিল ছুড়িস, তোকে আজকে আমি মেরেই ফেলবো, তোকে হাতের নাগালে আমি পাচ্ছিলাম না, এখন পেয়েছি, এবার তুই কোথায় যাবি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে ঢিল ছুড়লি। তো তখন আমি ওই মেয়েটার হাত ধরলাম। তো তাকে আসলে ওরকমভাবে ধরাছোঁয়ার মধ্যে আনা যাচ্ছিল না, কারণ তাকে দেখাই যাচ্ছিল না। যাক, আমি আন্দাজ করে তাকে ধরলাম। ধরে তখন হচ্ছে কি আমি কুপকাত করার চেষ্টা করলাম বা সরানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, আমাকে কোনো সরতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি তাকে একটা ধাক্কা দিলাম। ধাক্কা মারার সঙ্গে সে উড়ন্ত অবস্থায় দূরে গিয়ে পড়লো, মানে সে মাটিতে পড়লো না, বা সে তার পাও মাটিতে নেই, সে উড়ন্ত অবস্থায় পড়লো। এবং সঙ্গে সঙ্গে আমি আমার ঘরে যে লাইট ছিল সে লাইটটা জ্বালালাম। রাত্রেবেলা কারেন্ট থাকতো, তো লাইটটা জ্বালালাম। তো জ্বালানোর পর আমি দেখতে পেলাম যে আমার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে কাজল দেওয়া গাঢ় করে, এবং খুব সুন্দর করে সাজা, এবং সাদা রঙের একটা ড্রেস পরা, ধপধপে সাদা ড্রেস। তো সেই ড্রেসটা পরে আছে, এবং তার চুলগুলো ছেড়ে দেওয়া, এবং খুব বিভৎস একটা ভয়ঙ্কর চেহারা করে আর কি। সে সুন্দর, কিন্তু রেগে গেলে যেরকম বিভৎস চেহারা হয়ে যায়, রাগি রাগি চেহারা, সেরকম একটা চেহারা নিয়ে ফুঁসছে আর আমার দিকে তাকাচ্ছে। তো আমি যখন লাইট জ্বালালাম, লাইট জ্বালানোর পর তার দিকে তাকিয়ে বললাম, তুমি কে এবং তুমি এখানে কি করছো? তো সেই মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে তার মুখটা একদম আচমকা ঠিক করে ফেললো, মানে তার মনের মধ্যে কোনো রাগই নেই বা এরকম কোনো কিছু নেই, এরকমভাবে সে আমার দিকে তাকায় রইলো, এবং এক ধরনের তাকায় রয়েছে বাঁকা করে, ঘাড় বাঁকা করে তাকায় আছে। তো আমি তো তখন ভয় পেয়ে আসি। আমি তখন তাকে বললাম যে তুমি কি আমার ঘরের ভিতরে ঢুকছো কিসের জন্য, আর আমি তোমাকে কখন মারলাম? তো এই কথা বলার পর মেয়েটি তখন কাছে এসে ওইখানে দাঁড়ালো, বললো কি যে তোকে তো দেখতে খুব সুন্দর, তুই তো বেশ সুদর্শন একজন পুরুষ, তোকে আমার বেশ ভালো লেগেছে। এই কথা বলেই সে আমার কাছে এসে আমার হাত ধরলো, বললো কি যে আমার ভুল হয়েছে, তোকে মারতে এসেছিলাম সেটা ভুল হয়েছে, তবে তুই আমার গায়ে সত্যি সত্যি ঢিল মেরেছিলি। আজ পর্যন্ত কেউ ঢিল মেরে পার পেয়ে যায়নি, অথবা কেউ আমার ক্ষতি করে পার পেয়ে যায়নি, কিন্তু তোকে দেখে আমার বেশ পছন্দ হয়েছে। এতক্ষণ তোর দিকে তো ভালো মতো তাকাইনি আমি, কিন্তু তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তোর কোনো ক্ষতি করবো না, এখন থেকে আমি তোর সঙ্গে থাকবো, আমি তোকে পছন্দ করি। এই কথা বলার পর আমার তো মাথায় কোনো কিছু ঢুকছে না, আমি কি করবো কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো ঠিক সেই মুহূর্তে আমি তখন বললাম যে তুমি কে এবং তুমি আমার ঘরে কেন এসেছো এত রাত্রেবেলা একটা মেয়ে মানুষ হয়ে? সে তখন বললো মানুষ। এই কথা বলে সে হাসতে শুরু করলো, এমন অট্টহাসি হাসলো, মনে হচ্ছিল যে এই অট্টহাসি আশেপাশে 2-3 কিলোমিটার মানুষজন শুনতে পারবে, এত জোরে জোরে হাসছিল।
তো জোরে জোরে হাসছিল, কিন্তু কেউ বাড়ি থেকে শুনছিল না। অথবা আমি যে তার সঙ্গে কথা বলছি, সে তখন বললো যে মানুষ, কে বলছে মানুষ? আমি তো কোনো মানুষ নই, আমি একটা জিন, একটা পরী। এই কথা শোনার পর তখন আমার গায়ের লোম দাঁড়ায় যায় এবং আমি খুব ভয় পেয়ে যাই। কারণ জিন পরী যখন কাউকে আচর করে তখন তার ক্ষতি করে, সেটা আমি জানতাম। এবং গ্রামে এরকম অনেক কানাঘুষা ছিল, ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, এইসব বিষয় সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি আর কি। তবে তখন তাকে বললাম যে তুই এখান থেকে চলে যা, তুই আমার উপর কেন ভর করেছিস? আমি তোকে চাই না, তুই এখান থেকে বের হয়ে যা। তুই কথা বলার পর ও তখন বললো কি যে আমি তোকে ছেড়ে কখনোই যাব না, আমি তোকে পছন্দ করে ফেলেছি। শুরুতে আমার ইন্টেনশন ছিল তোকে মারার, কিন্তু এখন আমি আর তোকে মারবো না, কারণ এখন আমি তোকে পছন্দ করে ফেলেছি। তারপর আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমি কিভাবে চিৎকার করেছি বা কিভাবে অজ্ঞান হয়েছি সে বিষয়ে আমি নিজেও জানি না, বলতেও পারবো না। আমি যখন চোখ খুলি তখন দেখি কি যে আমার ভাই, বড় ভাই, তারপর অন্যান্য সকলে এসে আমাকে চোখে মুখে পানি ছিটাচ্ছে এবং বলছে কি যে কী সমস্যা, কী হয়েছে। তো আমি তখন বললাম যে এখানে কেউ একজন দাঁড়ায় ছিল এবং সে আমাকে মারতে আসছিল এবং আমার গলা টিপে ধরছিল। তো এই কথা বলার পর আমার ভাই তখন বললো কি যে মানে তোমাদের খালু বললো কি যে কি এরকম কোনো সমস্যা কি ছিল? কিছুই তো না, শুধু তুই ভয় পেয়েছিস হয়তো। তো ওদিনকে আমাকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে ওরা তখন চলে গেল। তোরা বিষয়টাকে একদম আমলে নিয়ে নিল বা গ্রাহ্য করলো না। তো এর মাঝখানে 2 দিন সময় কেটে গেল। 2 দিনের মাঝখানে সে আর আমার কাছে আসেনি বা আমাকে এরকমভাবে বিরক্ত করা, ত্যক্ত করা, এরকম কোনো কিছুই করেনি। আমি ভাবলাম হয়তো সেদিনকে আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই জিনিসটা মূলত হচ্ছে কি স্বপ্নে যে ছিল না সেটা আমি বুঝতে পারলাম কোন দিন, 2 দিন পরে। আমি হচ্ছে কি আমাদের ওই বাড়ির সামনে একটা মার্কেট ছিল, তো ওই মার্কেটে আমরা চাটা খেতে যাই সন্ধ্যার পরে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু মার্কেটে গিয়ে বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি। ওই জায়গায় আবার রাতভর টিভি চলে, মানুষ টিভি দেখে, সিডি প্লেয়ার দিয়ে টিভি চালায়, আবার ডিশ লাইন তখন আমাদেরকে আসে নাই। তো ওইটুকু টুকটাক আড্ডা হয়। তো আমি আড্ডা দিয়ে একটা চা খেয়ে আমি 9টার দিকে হচ্ছে কি বাড়িতে আসবো। তো 9টা মানে রাত 9টা মানে গ্রামের অনেক বেশি রাত, সেটা আমরা সকলেই জানি। তো ওই টাইমে আমি যখন বাড়িতে আসবো, আমাদের এই পাশের যে রাস্তাটা, এদিক দিয়ে আসার পথে আচমকা আমি দেখতে পেলাম আগুনের গোলার মতো একটা আলো আমার সামনে দিয়ে আসলো এবং আমার পেছন দিয়ে ঘুরে এসে আমার সামনে আবার দাঁড়ালো। তো ওইটা দেখেই তখন আমি অবাক হয়ে গেলাম, কি জিনিসটা কি? আমার বুকের ভিতরটা বাড়ি মেরে উঠলো। এরপর আমি দেখলাম যে এটা হচ্ছে সেই মেয়েটি যে কিনা তার নিজের পরিচয় পরি বলে দিয়েছিল। তো সেই মেয়েটি আমার কাছে এসে আমার সামনে দাঁড়ায় এসে আমাকে বলতেছে যে কি ব্যাপার, তুমি কেমন আছো, আর তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? 2 দিন আসি না বলে কি? আমি তখন আসলে বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি জবাব দিব। তার মানে তুমি কি তাহলে সত্যি সেদিনকে রাত্রেবেলা? সে তখন বললো হ্যাঁ সত্যি, আর আমি তোকে পছন্দ করি, তোর সঙ্গে এখন থাকবো, তুই আমাকে কোনোভাবেই তোর কাছ থেকে সরাতে পারবি না, আর যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। তো কথা বলার পর আমি তখন তাকে বলি যে আমার রাস্তা ছাড়ো, আমার খুব ভয় লাগছে, তুমি এরকমভাবে জোর জবরদস্তি করে, আর তুমি আমাকে কেন চাও? মেয়েটি বলল আমি তোমাকে পছন্দ করি সেই জন্য, আর আমি যেভাবে তোমাকে আমার করে বাড়িয়ে ছাড়বো, যদি সেটা না সম্ভব হয় তাহলে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো। এরকম ভয়ভীতি দেখাতে লাগলো। তো ওই সময়টাতে আমি ওইখান থেকে চোখ বন্ধ করে বাড়িতে চলে আসলাম দৌড় মেরে। বাড়িতে আসার পর আমি উঠানোর পরে অজ্ঞান হয়ে যাই, এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার চোখে মুখে পানি ছিটে এবং বলে কি হয়েছে? তো আমি বললাম কি যে এরকম ঘটনা। তো আমার বড় ভাই অন্যান্য সকলে কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু আমার আম্মা বললো কি যে তুই একটু মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আয়, কি সমস্যা একটু দেখ, না হলে পোলাটা তো এমনি এরকম করতেছে না। তো যাক ওদিনকে রাত্রেবেলা আমাকে তো কোনোভাবে ঘরের ভিতর ঘুমাইতে দিছে, আমি শুয়ে আছি। তো রাত্রের দিকে তখন হচ্ছে আমি শুয়ে আছি, আমি ঘুম থেকে উঠে কাত হয়ে পাশে শুলাম। কাত হওয়ার সঙ্গে সঙ্গে দেখি কি যে আমার বিছানার পাশে সেই মেয়েটি শুয়ে আমার দিকে তাকায় আছে। তো কেউ যখন পাশে শুয়ে থাকে তখন তো টের পাওয়া যায়, তার শরীরে সুঘ্রাণ আছে, তারপর তার চোখগুলো জল করছে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বুঝিয়ে দিচ্ছে যে সে আমার পাশে শুয়ে আছে। তো আমি তখন লাফতে উঠে বিছানা থেকে পড়ে যাই নিচের দিকে। তো পড়ে যাওয়ার পরে ও তখন আমাকে আমার হাত ধরে টেনে তুলে তখন বলে কি ব্যাপার, ভয় পাচ্ছ কিসের জন্য তুমি? আমি তো তোমাকে কোনো ক্ষতি করবো না, তুমি যদি আমাকে তোমার জীবনে না আসতে দাও তাহলে তোমার ক্ষতি করবো, আর যদি তুমি আমার কথা শোনো, আমি যা বলি সেটা করো, তাহলে কখনোই তোমার কোনো ক্ষতি করবো না। আমি তোমাকে বললাম না তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, সেহেতু তোমাকে আমি কোনোদিন ছাড়তে পারবো না, অথবা তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, সেহেতু এই আশায় তোমার ঘুম নষ্ট করো না, তোমাকে আমার খুব ভালো লাগছে। আর শোনো একটা কথা, একবার জিন অথবা পরি যদি কোনো ছেলে অথবা মেয়েকে পছন্দ করে, সে কোনোদিন সেই ছেলে অথবা মেয়েকে ছেড়ে যায় না, আর আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না, তোর মরার আগ পর্যন্ত তোর সঙ্গে থাকবো আমি, এবং বাধ্য হয়ে তোকে আমাকে ভালোবাসতেই হবে, আমাকে বিয়ে করতেই হবে। তো এই কথা বলার পর তখন আমি আবার হচ্ছে গিয়ে অনেক সাহস জোগাড় করে ওর সঙ্গে কথা বলি যে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার কাছে কেন এসেছো, আমার তোমাকে ভালো লাগে না। মেয়েটি যে অসুন্দর ছিল তা না,
বেশ ভালোই সুন্দর ছিল, কিন্তু আমি ছোটবেলা থেকে বেশ সুদর্শন ছিল, তো আপনারা সকলে দেখেছেন। তো ওইরকম করে বললো। তো মেয়েটি তখন বললো যে তোকে আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, কোনো কিছু তৈরি করার চেষ্টা করবি না, আর চিৎকার চেঁচামেচি করে কাদেরকে ডাকার চেষ্টা করিস, ওরা তোকে বাঁচাবে, কেউ তোকে বাঁচাতে পারবে না। আর তোর বাঁচানোর কি আছে, আমি তো তোর কোনো ক্ষতি করতেছি না, আমি তোর সঙ্গে থাকবো, তোকে বিয়ে করবো আমি। তো কথা বলার পর এটা শুনে তখন আমি অচেতন হয়ে যাই। তারপর আমার কখন সেন্স ফেরে আমি জানি না, এবং সেন্স ফেরার পর আমি দেখি কি যে মেয়েটা আমার পাশে শুয়ে নেই। তখন প্রায় ভোর হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন তড়িঘড়ি করে বাইরে আসি এবং এসে আমি আমার ভাইজানকে বলি কি যে ভাইজান আপনি দ্রুত কোনো হুজুরকে ডেকে নিয়ে আসেন, এরকম রাত্রেবেলা আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে। এবং আমি বেশ কয়েকদিন এরকম দেখছি। তো সেদিনকে হচ্ছে ওই বিড়ালকে ঢিল মারার পর থেকে আমার এরকম ঘটনা ঘটছে, এবং এই বিড়ালটা ওখান থেকে আচমকা অদৃশ্য হয়ে গিয়েছিল। তো যাক, আমাদের মসজিদে যে হুজুরকে ডেকে নিয়ে আসে উনি তখন বলে যে ওনার সাথে যে জিন আছে ওই জিনটা বেশ শক্তিশালী, এবং ওনার সম্পর্কে আমি কিছু জানি না, বা আমি এতটুকু বুঝতে পারছি যে ওনার সঙ্গে একটা জিন আছে। তবে সে জিন মেয়েটি কে চায় বা ওনাকে ডাকার ক্ষমতা, আনার ক্ষমতা, এরকম কোনো ক্ষমতা আমার নেই। আপনি এক কাজ করতে পারেন, আমাদের শহরের যে বড় মসজিদের যে ইমাম আছে আপনি ওনার কাছে যান, উনি এইসব বিষয়ে বেশ ভালো তথ্য দিতে পারবে এবং আপনাদেরকে বলতে পারবে। তো দিনকে দুপুরবেলা আমি, আমার বড় ভাই আর আম্মা তিনজনে মিলে আমাদের যে বড় মসজিদ ছিল সেই বড় মসজিদে গেলাম। তো সেখানে যে হুজুরটা ছিল সেই হুজুরটা আমাকে দেখেই তখন বুঝতে পারলো যে আমার সাথে একটা জিন আছে, এবং সেই জিনটা বেশ দুষ্টু জিন এবং খুবই ফাজিল একটা মেয়ে, এবং ফাজিল হলেও সে তোকে বেশ ভালোবাসে এবং পছন্দ করে, এবং তোকে ছেড়ে কখনো যাবে না। যদি তুই তার সাথে কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে হয়তো সে তোর ক্ষতি করবে, কিন্তু ও তোর উপকার করবে, উপকার করার জন্য তোর জীবনে এসেছে। আসলে মূলত তুই ওর গায়ে হচ্ছে ঢিল মেরেছিলি, সেই সুবাদে ও তোকে মারতে এসেছিল এবং তোকে মেরেই ফেলতো, তোকে তো ছাড়তো না, কারণ ওর স্বভাব চরিত্র বা ও যেরকম টাইপের জিন, তো সেই স্বভাব চরিত্র বা জিন হিসাবে ও তোকে ভালোবেসেছে, পছন্দ করেছে, এটা বরঞ্চ তোর সৌভাগ্য। তুই ওকে ওর মতো করে তোর জীবনে থাকতে দে, তা না হলে তুই কোনোভাবেই আসলে ওকে এখান থেকে তাড়াতেও পারবি না, আর ও তোর জীবন থেকে ছেড়ে কোনোদিন যাবেও না, বরঞ্চ তোর পরিবারের ক্ষতি করবে। আর যদি কেউ ওর নামে খারাপ কোনো কিছু বলে তাহলে তার ক্ষতি করবে। তো এই কথা বলার পর তখন হচ্ছে গিয়ে হুজুরের কথা শোনা গেল। হুজুরের কাছে বললো যে হুজুর এই বিষয়টার কোনো সমাধান আছে কিনা, বা ওকে কোনোভাবে তাড়ানো যায় কিনা। তো তখন হুজুর বললো না, ওকে তাড়ানোর কোনো সুযোগ নাই, এই জিনটা খুব শক্তিশালী জিন এবং একে তাড়ানোর মতো ক্ষমতা আমার আসলে নেই, বা কে পারবে তাও আমি জানি না। তবে যেহেতু ও তোর কোনো ক্ষতি করছে না সেহেতু ওকে তোর সঙ্গে থাকতে দে এবং ও যা চায় সেটা করতে দে। তো এটা বলার পর আমার আম্মা তখন কান্না শুরু করে, এবং সেদিন থেকে আমাদের বাড়িতে জানাজানি হয়ে যায় যে আমার ঘরে একটা জিন আছে, এবং সেই জিনটা আমাকে পছন্দ করে এবং আমার সঙ্গে থাকতে চায়, এবং ওকে যদি কোনোভাবে কোনো ক্ষতি করার চেষ্টা করা হয় অথবা কোনো ধরনের কোনো বাজে আচরণের সঙ্গে করা হয় তাহলে ও হিংস্র হয়ে উঠবে। তো এটা কিভাবে হয়, এটা হয় 3 দিন পরের ঘটনা। ও প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে আসতো, এসে আমার পাশে শুয়ে থাকতো। তো ওই হুজুর যেহেতু বলেছে যে ও আমার কোনো ক্ষতি করবে না, আর ওকে যদি আমি ভালোবাসার সঙ্গে কথা বলি তাহলে ও আমাকে কোনো প্রকার কোনো জোর জবরদস্তি বা ওই যদি কোনো কিছু করবে না, তো সেহেতু ওর সঙ্গে আমার থাকাই যায়। ওর সঙ্গে থাকলে আমার কিছু করতে, ও যেহেতু আমাকে কিছু করছে না, আমার ভয় পাওয়ার কোনো লাভ নাই। তবে রাত্রেবেলা ঘুম থেকে উঠে ওকে যখন দেখি আমার পাশে এসে বসে আছে, শুয়ে আছে, তখন আমি ওকে কিছু বলি না, ও ওরকমভাবে শুয়ে থাকে। তো ও মাঝে মধ্যে আমাকে আমার কাছে এসে আমার শরীরের সাথে ঘেঁষে শোয়, তো তখন আমার তো কিছু বলার নেই, কারণ ওর শক্তির সঙ্গে আমি পেরে উঠবো না। ওকে এরকমভাবে শুয়ে থাকতাম, কিন্তু শুরুর দিকে কখনো ও আমাকে জোর জবরদস্তি করে না এটা করার জন্য ওটা করার জন্য। আমার সঙ্গে এসে গল্প করতাম, এর সঙ্গে গল্প করতাম, কথা বলতাম টুকটাক, এবং আমার সম্পর্কে জিজ্ঞেস করতো যে কি করেছি ছোটবেলা থেকে, এই সমস্ত কিছু জিজ্ঞেস করতো। তো 3 দিন পরের ঘটনা, 3 দিনের পরের হচ্ছে আমাদের পাশের বাসার কাকার সঙ্গে আমাদের ঝগড়া লাগে, এক প্রকার হাতাহাতি পর্যায়ে চলে যায়। তো ঝগড়া যখন লাগে তখন হচ্ছে কি ঘটে আসল ঘটনা। তো ওই কাকা হচ্ছে আমার তেড়ে আসে কোনো কিছুতে একটা মারতে। তো ঠিক ওই মুহূর্তে আমার কাকাকে শূন্য ভাষায় ফেলে, শূন্যে একদম মাটির থেকে শূন্য পর্যন্ত সে ভেসে আসে, এবং সে তাকে উড়াই নিয়ে যাচ্ছে, এবং সে শূন্যের উপর থেকে নিচের দিকে ফেলে দেয়। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাকার হচ্ছে গিয়ে পা পড়ে পা মচকে যায় এবং পায়ের একটা অংশ বেশ ভালোভাবে আহত হয়। তো কাকা তো জানতো না যে আমার ঘাড়ে একটা জিন আছে। তো আমার যে ভাবি ছিল, তো সে ভাবি বলে কি যে তোর এত বড় সাহস, তুই আমার দেবরকে সেরকমভাবে ইয়ে করছিস, তুই জানিস ওর ঘাড়ে জিন আছে। তো মেয়ে মানুষ তো বোঝেনি যে গোপন কথা গোপন রাখতে পারে না। তো তখন তারা আসলে ওই বিষয়টা জানাজানি হয়েছে, এবং তখন সকলে জেনে যায় যে আমার ঘাড়ে একটা জিন আছে, এবং আমাকে কেউ যদি কোনো ক্ষতি করতে আসে অথবা আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাকায় তাহলে ওই জিনটা হচ্ছে তাদের ক্ষতি করবে। তো যাই হোক, এটা ছিল বাইরের মানুষের বিষয়। একদিন ঘরে ঘটলো, আরও 2-3 দিন পরের ঘটনা, ঘরে ঘটলো যে আমার আম্মা আমাকে হচ্ছে কি মারার জন্য
মানে আমি একটা ইয়ে করছি, আমি হচ্ছে কি একটু দুষ্ট প্রকৃতি ছিলাম, ওই সময় ঘরের থেকে টাকা চুরি করে আমি ছিল মেলা দেখতে গেছিলাম, অন্য জায়গায় একটা মেলা ছিল, তো মেলা দেখতে গেছিলাম, তো টাকা চুরি করতে কিছু জন্য সেজন্য একটা থাপড় দিয়েছিল আমার, যে তুই টাকা চুরি করা শুরু করছিস ঘর থেকে। তো ওই সময়টাতে আমি কলেজে পড়তাম, ওই বিষয়ে ওরকম কোনো ইয়ে ছিল না, টাকা দরকার ছিল, চুরি করছি। তো এটা বলার পর আমার আম্মাকে তখন সে গলা চিপে ধরে সে আসলে আমার আম্মাকে এক প্রকার মেরেই ফেলবে এরকম একটা অবস্থা। তো আমি ওকে দেখতে পারতাম আর কেউ দেখতে পারতো না, তো আমি তখন ওকে কি আটকাই, বলি কি তুমি আমার আম্মাকে মারছো, তুমি এত বড় সাহস। ও তখন বললো যে তোর গায়ে যে হাত দিবে বা তোকে যে কষ্ট দিবে, তোকে মারার চেষ্টা করবে, তারা আমি ছাড়বো না, তারা একদম মেরে ফেলবো। এবং এই কথা সকলে যখন শুনলো তখন বুঝতে পারলো যে না, এই মেয়ে খুবই ডেঞ্জারাস এবং এই জিনটা শুধুমাত্র আমি কেন্দ্রিক আর কি, আমাকে যদি কেউ ক্ষতি করে বা আমার যদি কেউ খারাপ করার চেষ্টা করে, তো এই কথা পুরো গ্রামে তখন জানাজানি হয়ে যায়। তখন আমাকে দেখলে সবাই ভয় পেত এবং আমার হচ্ছে গিয়ে আশেপাশে কেউ আসতো না, বলতো কিছু তোর যদি গায়ে টাচ দেয়, দেখা গেল কিছু আমাদের হাত ভেঙে দিল, এরকম করে। তখন আমার পরিস্থিতি কেমন হয় আপনি বলছেন, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। এবং ওকে বললেও ও বুঝতো না, ও বলতো যে আমি তোকে ভালোবাসি, তোর সঙ্গে থাকবো এবং তোকে তোর গায়ে হাত দিতে পারবে না, তো যদি কেউ মারতে আসে তার হাত আমি ভেঙে দিব, এরকম করে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করতো। আমি বলতাম কি যে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ, আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু জোর করে কি ভালোবাসা আদায় করা যায় কিনা বলো তুমি। ও তখন বললো যে না, জোর করে তো ভালোবাসা আদায় করা যায় না, কিন্তু আমি তোকে জোর করে ভালোবাসা আদায় করবো এবং আমি যেটা চাই সেটাই হবে আর কি। তো এরকম করে ও প্রায় দিনই আসতো, এই সঙ্গে গল্প করতো, আমি এক প্রকার জোর জবস্তি করে ওর সঙ্গে গল্প করতাম আর কি, কারণ তা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। এরকম করে ওর সঙ্গে আমার সম্পর্ক চলছিল। তো যাক, আমার আম্মা তখন হচ্ছে কি এক পীর বাবার সন্ধান পায়, যে পীর বাবা হচ্ছে আমাদেরই পাশের জেলায় একটা পীর বাবা ছিল। তো সেই পাশের জেলাতে হচ্ছে কি আমার আম্মা তখন হচ্ছে কি যায় সেখানে, মূলত সেখানে বেড়াতে গেছিল এবং সেই বেড়ানোর অবস্থায় সেখান থেকে খোঁজ পায় এবং বলে কি যে তোর ছেলেকে হচ্ছে কি তুই বিয়ে দে আরেকটা। এই সমস্ত জিনরা সাধারণত কিরকম করে, ওই ছেলে যখন আরেকটা বিয়ে হয়ে যাবে তখন ওই পরিটা তখন ওই তোর ছেলের সঙ্গে থাকবে না, হয় তোর ছেলের ক্ষতি করবে, আর যদি ভালোবেসে থাকে তাহলে ক্ষতি করবে না, এমনি এমনি চলে যাবে। জিনরা কোনো সতীন বা এরকম কোনো কিছু পছন্দ করে না, তবে তুই যদি আরেকটা তাকে বিয়ে দিস তাহলে হয়তো ও ঠিকঠাক হতে পারে আর কি। তো তখন আমার আম্মা এগুলো শুনে আসার পর বেশ কিছুক্ষণ দিন আমাকে বলে আর কি, যেরকম আরেকটা বিয়ে কর তুই। তো এক প্রকার আম্মা এক প্রকার ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে আমাকে, যে বিয়ে কর, শাদি কর, হ্যান ত্যান। তো আমি তখন বলি কি যে তোমার কি মনে হয় যে বিয়ে করলে ওই মেয়েকে আস্ত রাখবে, ওই মেয়ে তো মেরে ফেলবে, তুমি বুঝতেছো না বিষয়টা, আর ও যেরকম জিন আর কি, যেরকম খারাপ, ও তো মেরে ফেলবে, তোমার পর্যন্ত ছাড় দেয় না তাহলে। তো যাই হোক, ওই দিনকে রাত্রেবেলা এই কথা বলা হয় এবং ও তখন সে বিষয়টা জানতো না, পরিটা ও বিষয়টা জানতো না, ও অজানা অবস্থায় আমাকে সেদিনকে রাত্রেবেলা বিয়ে দেওয়া হয়। এই ডিসকাশনে কয়েকদিন পরে আর কি আমার এক দুঃসম্পর্কের বোন ছিল, ওরা বেশ গরিব ছিল এবং দরিদ্র, যাকে কিনা আপনারা এখন বসে থাকতে দেখছেন। তো গরিব বলে বিষয় না, মূলত ও বিষয়টা জানতো এবং ও হচ্ছে কি আমাকে ছোটবেলা থেকে পছন্দ করতো। তো ওই সুবাদে হচ্ছে ওকে বলার পরে রাজি হয় আর কি, যে যাই হোক, যে তোমাকে সুমন ভাই তোমাকে বাঁচানোর জন্য আমি যা মন চাই তাই করবো আর কি, এবং আমি তোমাকে চাই নিজের করে আর কি। তো তখন ওর সঙ্গে আমার বিয়ে হয় ওই রাত্রেবেলায়, একদম গোপন সূত্রে বিয়ে হওয়ার পরে। আমার পাশে তো শুয়েছিল, বাসাটা ছিল দিনকে আমার। তো ওই দিনকে হচ্ছে রাত্রেবেলা পরিটা আসে এবং এসে যখন দেখে যে আমার পাশে শুয়ে আছে মেয়েটা, ওই মেয়েকে তখন শূন্য ভাষায় ফেলে, শূন্য একদম ভাষায় ওকে মেরেই ফেলবে একটা অবস্থা। আমি তখন তাকে থামাই, বলি কি যে ও আমার বউ, আর তুমি হচ্ছে গিয়ে ওকে এরকম ধরে মারতেছো কিসের জন্য। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটছে কি, ও সবসময় আমাকে বলতো যে আমি নাকি ওর বউ এবং ও নাকি আমাকে বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে জানি না, কিন্তু ও আমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না এবং ও আমাকে বিয়ে করছে মনে মনে আর কি, যেটাকে বলে মুখে মুখে একদিন আমাকে বিয়ে করাইছে, কবুল বলাইছে ওকে দিয়ে। তো ও সেটাকে ধরে বসে আছে যে ও আমার বউ। তো যাই হোক, আমি অনেক নলপাত করে অনেক বোঝানোর পরে ও তখন এখানে বসলো এবং ওকে বসানোর পর ও তখন খুব রেগেছিল, রেগে গিয়ে বললো কি যে ওরে আমি মেরে ফেলবো, তুই যাই বলিস আর তাই বলিস। তো আমি তখন তাকে অনেকটা বোঝানোর পর বললাম কি যে দেখো, তুমি এরকমটা কেন করো, আমাকে ভালোবাসো ভালো কথা, আমি তোমাকে যে ভালোবাসবো সেই সুযোগটা তুমি আমাকে দিছো, তুমি সুন্দরী আছো, বেশ ভালো আছো, কিন্তু তোমার আচার ব্যবহার তো ভালো না, তুমি এমনভাবে আমার সঙ্গে আচরণ করো, ওই ব্যবহার আচরণ তো কোনোভাবেই ভালো না। এই ব্যবহার আচরণের জন্য হয়তো আমি তোমার সঙ্গে থাকতে পারতেছি না বা সংসার করতে পারতেছি না। তুমি আমাকে বলছো না তুমি আমাকে বিয়ে করছো কাবিন করে, বা যেভাবে কলমা পড়ে আমাকে বিয়ে করছো না, তুমি নিজেই বলো, তাহলে তুমি তো বড় বউ হইলা তাই না, আর বড় বউ হয়ে ছোট বউকে তুমি মারলা, তুমি তো আরো ওকে শাসন করবা বা ওকে তুমি আদর যত্ন যা করার করবা,
তো এই কথা বলার পর ও তখন খুশি হয়ে যায়। মানে ওর একটা বিষয়টা ছিল যে আমি যখন ওকে বউয়ের মর্যাদা দিই বা ওকে যখন আমি ভালোবেসে দুটো কথা বলি বা রাগ করি না বা ওর পক্ষ হয়ে কথা বলি, তখন ও ঠিকঠাক থাকে, ও বেশ খুশি হয়ে যায়। তো ওই দিনকে রাত্রের পর থেকে আমি বুঝে গেলাম যে আসলে ওকে যখন আমি প্রশংসা করবো বা ওকে বেশি ভালোবাসবো, তখন হচ্ছে কি ও কন্ট্রোলে থাকবে, তাছাড়া ওকে কন্ট্রোলে রাখার কোনো উপায় নেই। আর আমাকে কেউ মারতে আসলে বা কোনো কিছু করতে আসলে ও তখন সঙ্গে সঙ্গে তারা দুইটা দিয়ে দেয়, এরকম অবস্থা। তো ওই দিনকে রাত্রেবেলা ওই আমাদের যে বাসর ঘর ছিল, তোকে আমি তখন বলি যে দেখো ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো ওর সঙ্গে তো আজকে আমার বাসর রাত, তুমি যদি এখানে এসে এরকম করো তাহলে কি ওর প্রতি অন্যায় করা হবে না, তুমি বলো। তো প্রথমে বলে অন্যায় বুঝি না, আমি ওকে তোমার সঙ্গে থাকতে দিব না। তো আমি বললাম যে তুমি তো বড় বউ তাই না, তুমি তো আমার সঙ্গে প্রত্যেকদিন ঘুমাও, থাকো, কিন্তু ও আজকে আমার সঙ্গে ঘুমাক, আর দরকার হলে তোমাদের দুজনকে নিয়ে আমি থাকবো ভালোভাবে, কোনো সমস্যা আছে? তুমি রাত্রেবেলা আসো আর ও দিনের বেলা থাকলো আমার কাছে, রাত্রেবেলা ও আমার ওই পাশে শুইলো, তুমি ওই পাশে শুইলা, কোনো সমস্যা আছে? তো ওকে বেশ খানিক্ষণ বোঝানো পরে তখন বুঝলো, বললো কি যে না সমস্যা নেই, ঠিক আছে, তাহলে আমি আজকে তাহলে যাই, হ্যাঁ তুমি থাকো। তো যাওয়ার সময় একটা চুমু দিয়ে চলে গেল। তো যাই হোক, আমি ভাবিও না যে এত সহজে বিষয়টা মিটে কুটে যাবে। আর সেই পীর বাবা কি বলেছিল আল্লাহ মাহবুব জানে, বলেছিল যে আরেকটা বিয়ে করলে হয়তো চলে যাবে, কিন্তু ও যাওয়া তো দূরের কথা, বরঞ্চ ও আমার পরে বেশি এটে বসলো। কিভাবে, আগে তো আমার আশেপাশে শুয়ে থাকতে, এবার আমাকে জেদ ধরলো যে ও সবসময় আমার সঙ্গে থাকবে এবং আমার পাশে ঘুমাবে। আগে তো প্রত্যেকদিন আসতো না, মাঝে মধ্যে আসতো, কিন্তু এবার প্রত্যেকদিন আসা শুরু করলো। আমার যে খাট ছিল সে খাট পরিবর্তন করা লাগলো, কারণ এতটুকু খাটে তিনজন ঘুমানো যেত না। তো এই কথা সকল জেনে গেল তখন যে বড় বউ এবং ছোট বউ দুজনে পাশাপাশি শোয় আর কি। তো বড় যে খাটটা ছিল সেই খাটটা চেঞ্জ করা হলো এবং তিনজন যাতে ঘুমাতে পারে সেরকম একটা আর কি। তো এইটা আমার মেনটেন করতে খুব বেশি কষ্ট হয়েছে শুরুর দিক থেকে। তো ওই সময়টা থেকে ওরা আমার সঙ্গে থাকে এবং বড় বউ যে আছে মানে হচ্ছে পরীটা, ও আমার আশেপাশে সবসময় থাকে এবং আমি যখন ডাকি তখন আসে। আর এখন আছে কিনা জানি না। তো আমি যখন তাকে করলাম আর কি, বললাম যে তুমি আছো পেছন দিকে, এটা বলার সঙ্গে সঙ্গেই আমি নিজেই স্পষ্ট শুনতে পেলাম যে পেছনে আছে, এবং এতক্ষণ সুমন আঙ্কেল যে ঘটনাগুলো বলেছে সেই সমস্ত কিছু এখানে বসে বসে শুনেছে আর কি, এবং ও ভান করেছে যে আমরা কিছু শুনি নাই। তো তখন ওই পরীটা বললো কি যে বলো সমস্যা নেই, তোমাদের পরিবারের লোকজনই তো, আর এখন তো আমি তোমাদের পরিবারের অংশ, বিগত 5-8 বছর ধরে প্রায় আমি তোমাদের সঙ্গে আছি, এটা কোনো সমস্যা না, আমরা ওদেরকে পরিবারের মতো করেই মেনে নিব আর কি। আর ওরা যেহেতু বেড়াতে এসেছে তো সেহেতু ওদেরকে ওরকমভাবে মেনে নিব। তো ওই কণ্ঠস্বর শুনে তখন আমরা ভয় পেয়ে যাই। আমি তো ছোট ছিলাম, খুব বেশি বড় না, ভয় পেয়ে যায় তখন। আমার আম্মা তারা বিশ্বাস করতে চাচ্ছিল না। তো তখন আমার সুমন আঙ্কেল বলে কি যে এরপর থেকে আমরা একসঙ্গেই থাকি, ছোট বউ আমার সঙ্গে থাকে কারণ আমাকে পছন্দ করে এবং দুজনে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকে। তো এর মাঝখানে আরও কিছু ঘটনা ঘটেছে। আমি হচ্ছে গিয়ে ও বেশ কিছুদিন রাত্রেবেলা আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে, আমি ইচ্ছা করে ওর সঙ্গে যেতাম এবং এর পরের দিন থেকে ভালো ব্যবহার করতাম, কেননা এখন আমার ওকে ছাড়া আর কোনো কিছু নেই, ওকে মেনে নিতেই হবে, ওকে নিয়ে আমার সংসার ধর্ম পালন করতে হবে বা ওকে এরকমভাবে মেনে নিয়ে আমার পরবর্তী জীবন পার করতে হবে আমি জানি, এবং ও আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। এর মাঝখানে অনেক পিঠ ফকির দেখিয়েছি কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি, এবং ওই পুরীটা বেশ শক্তিশালী এবং আমাকে ছেড়ে কোনোভাবে যাবে না। পুরীটার বয়স মেলা, অনেক বয়স, কিন্তু তাকে দেখে মনে হয় একদম যুবতী আর কি, আমার বয়সী মনে হয়। তো জানি না সেটা কেন বা কিসের জন্য, তাদের বয়সের সীমানা অনেক বেশি হয়তো, কিন্তু সে আমাকে ভালোবাসে এবং আমাকে বিয়েও করেছে, এটা তার হচ্ছে দাবি। তো যাক, তারপরে তার সঙ্গে আমি বিশেষ করে আমি বেশ কিছুদিন তাদের ওই জায়গায় ঘুরতে গেলাম, তারা যেখানে থাকে। তো আমি বেশ কিছু জিন দেখেছি যারা কিনা ওকে দেখে নানা ধরনের কথা বলতো, তো ওদের ভাষা কি বলতো তা জানি না, ওরা হাসাহাসি করতো এবং জিনদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। তো কয়েকদিন আমি ওর সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছি বিয়ের পরে আর কি। তো 2019 সালের দিকে আমি সর্বপ্রথম হচ্ছে ওদের বাড়িতে যাই, বা ওরা যেখানে থাকে, ওর যে বাড়ি আছে বা ও যেখানে বসবাস করে, ও হচ্ছে পৃথিবীর আরপারে অন্তপ্রান্তে এদিকে ওদিকে ঘোরাফেরা করে, ওর নিজস্ব কোনো বাড়িঘর ছিল না, এরকম করে ঘোরাফেরা করতো। তো একদিন রাত্রেবেলা আমাকে বলে যে শোনা চলো আমরা ইসে যাই, আজকে তোমাকে আমি আমাদের যে আত্মীয় বাড়ি আছে, আমাকে খুব ভালোবাসে, আমার সম্পর্কের এক খালা হয় আর কি, তো সেই খালা বাড়ি তোমাকে নিয়ে যাই। তো ওইদিকে রাত্রেবেলা আমাকে খালা বাড়ি নিয়ে যায়। ছোটো বউ তখন ঘুমাচ্ছিল, সাবিনা হচ্ছে ওর নাম সাবিনা। তো সাবিনা তখন ঘুমাচ্ছিল, আমি সাবিনাকে কিছু বলিও নাই, না বলে আমি তখন পরীটার সঙ্গে চলে যাই ওদের ওইখানে। তো যাওয়ার পর ওর খালার সঙ্গে পরিচয় করে দেয়, এবং জিন পরিবার যে এরকম হয় আগে জানতাম না, ওদের খাবার দাবার সমস্ত কিছু বেশ বিভৎস ছিল আর কি, মানে ওরা যা খায় খুব অদ্ভুত অদ্ভুত খাবার খায়।
কাঁচা হাড় খেয়ে ফেলে, কাঁচা মাংস খেয়ে ফেলে। এই জাতীয় অনেক জিনিস আছে। যারা আসলে জিন সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে তারা কী ধরনের বসবাস করেন, এবং আলাদা আলাদা গোত্র, আলাদা আলাদা জাতির জিন আলাদা আলাদা রকমের হয়ে থাকে এবং তারা আলাদা রকমের বসবাস করে। এবং সেরকমভাবে সেখানে আমি 2 দিন গিয়েছিলাম এবং সেই 2 দিন আমি খুব কষ্ট করে কাটিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম চল এখান থেকে চলে যায়, তোমাদের এইসব খাবার দাবার এসবের সাথে আমি অভ্যস্ত না বা ইউজ টু, আমি এখানে থাকতে পারবো না। ও তখন বলে যে যাবো, অনেকদিন পর এসেছি। তো সে অনেক 2 দিন পর কষ্ট করে থেকে আমি তখন আসি। তখন আমার আম্মা বলে কি তুই কই গেছিলি? তো আমার পেছনে আমার যে পরিবার ছিল সে তখন বলে আমার সাথে গেছিল। তখন আমার আম্মার কিছু বলে না, কারণ সে বললে কখন কি বলে ওঠে, এই জন্য তখন আর কিছু বলে না। তো ওই দিনকার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যেতাম। আর সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ছোটো বউ মানে সাবিনাকে নিয়ে ও পর্যন্ত ঘুরতে গেছে। ওদের 2 বোনের মধ্যে বেশ ভালো সম্পর্ক। ইভেন সাবিনা ওকে বেশ ভালোবাসে। সাবিনা ওকে প্রত্যেক দিনই দেখে, কারণ ওরা একসঙ্গে থাকে সবসময়, ঘরের ভিতরে একসঙ্গে কথা বলি করে, গল্প করে। আমাদের ঘরে ভয় থেকেও যায় না বা আসে না, কারণ জানে যে আমি একটা পরি নিয়ে থাকি এবং ওই মেয়েটি আমার আশেপাশে সবসময় থাকে। এবং খাবার সময় হলে ও এখানে চলে আসে। আমি এই যে রাত্রেবেলা খাবার সময় চলে আসে, দিনের বেলা খুব একটা আসে না। কোথায় থাকে তাও জানি না, কিন্তু ডাকলে আসে, শুধুমাত্র আমি ডাকলে আসে, আর কেউ ডাকলে আসে না। আর সাবিনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাই না সাবিনা? তো তখন আমার সেই আন্টি মানে হচ্ছে কি আমার খালুর ছোট ভাইয়ের যে বউ ছিল সে তখন বলে হ্যাঁ। তখন আমি আসলে এই ঘটনাগুলো শুনে অবাক হয়ে যাই। এবং অন্যদিকে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে সুমন আঙ্কেল হচ্ছে আমাদের সমস্ত ঘটনা শোনায়, এবং শোনার পর আমরা তখন ভয় পেয়ে যাই। এবং এই ঘটনা শুনে আমি নিজে ভয় পাই, কারণ হচ্ছে বাড়িতে একটা জিন আছে, একটা পরী আছে, এটা শোনার পর তো ভয় পাওয়ারই কথা। তো পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, রাত্রেবেলা আমি বেশ কয়েকবার ভয় পেয়ে লাফতে দিয়ে উঠে যাই। আম্মা যখন জানতে পারে যে আমি ভয় পেয়েছি, তো ভয় পাওয়ার পরে আমার যে ইয়া আছে আর কি, খালাতো বোনের যে দাদু আছে, মানে আমার খালুর যে মা আছে, তো সেই খালুর মা বলে কি যে ও ছেলেটা ভয় পাইছে, ওই ইয়ারে ডাক, বড় বৌমারে ডাক, ডেকে দেখ ওরে ভয় দূর করা যায় কিনা। তো আমি কিন্তু মূলত ভয় পাইছিলাম বড় বউকে দেখেই, মানে দেখে বলতে তার কণ্ঠস্বর শুনে, তাকে তো দেখা যাচ্ছিল না। তো ওদিনকে আমি সারাদিন যেরকমভাবে এমনি তেমনি কাটে, আমার জ্বর চলে আসে। এবং সন্ধ্যার দিকে ওই বড় বউ মানে হচ্ছে কি আমার আঙ্কেলের বড় বউ যে আসে, ওরা সকলে বড় বউ বলে ডাকতো। তো বড় বউ যখন আসার পর সে আমাদের সামনে দৃশ্যমান হয়। সত্যি কথা বলতে এরকম সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার আঙ্কেল কিসের জন্য শুরুতে তাকে পছন্দ করতো না আমি জানি না। আমি খাটের পাশে শুয়েছিলাম, পাশে আমার আব্বা বসেছিল, আমার মা বসেছিল, খালু ছিল, খালা ছিল, আর হচ্ছে গিয়ে ওই মানে পরিবারের সকলে 8-10 জন মেম্বার তখন ছিল। আমার গায়ে প্রচণ্ড জ্বর, তখন ভয়ে মূলত জ্বর চলে আসছে আমার রাত্রেবেলা। তো তখন হচ্ছে কি আমি দেখলাম কি যে ওই মেয়েটি আমার পাশে এসে বসলো এবং বসে আমার দিকে তাকালো। মেয়েটির চেহারা খোদার কসম এত সুন্দর চেহারা তার, আমি জীবনে এরকম সুন্দরী মেয়ে দেখি নাই। এবং তার গায়ের কালার, জামা কাপড়, বেশভূষা সমস্ত কিছু এত চমৎকার। আমার খালুর ছোট ভাই মানে আঙ্কেল কেন তাকে শুরুতে পছন্দ করলো না সেটাই যেন আমার ইয়ে হচ্ছিল। আর আমার বয়স তখন ছিল একদম বয়ঃসন্ধিকাল, একদম 16-17 বছর বয়স। তো ওই বয়সে কাউকে দেখে প্রেমে পড়া স্বাভাবিক বিষয়। তো আমি তাকে দেখে সত্যি যেন তার প্রেমে পড়ে যাচ্ছিলাম, কারণ সে এত পরিমাণ সুন্দর ছিল এবং এত পরিমাণ তার চেহারার রূপ, যৌবন, লাবণ্য সমস্ত কিছু। তো দেখার পর সে আমার পাশে এসে বসলো, এসে আমার হাত ধরে বললো কি যে কি ব্যাপার, তুমি ভয় পেয়েছো কি নিয়ে? তোমার ভয় পাওয়ার কোনো কিছু তো নেই। ওরা শুরুতে তোমাকে যেসব কথা বলেছে সেটা শুরুতে ছিল, এখন এই পরিবারকে আমি খুব বেশি ভালোবাসি এবং আমার স্বামীকেও খুব বেশি ভালোবাসি। আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করবো না, তুমি তোমার আঙ্কেলকে মারলেও আমি তোমাকে কোনো ক্ষতি করবো না। আর জিন প্রথমে দেখছো তো, এই জন্য হয়তো তোমার ভয় লাগছে। আসলে আমি আগে খারাপ ছিলাম, কিন্তু এই পরিবারের সঙ্গে মিশে আমি এখন ভালো হয়ে গিয়েছি। এবং এখন আমি যদি এই পরিবারের কেউ ক্ষতি করতে চাই তাদেরকে ছেড়ে কথা বলি না, কিন্তু এই পরিবারের কাউকে আমি কোনো ক্ষতি করি না। এই যে সাবিনা, তারপর তোমার আঙ্কেল, সকলে আমার সঙ্গে বেশ ইয়ে হয়ে গিয়েছে আর কি, বেশ মানানসই, এখন কোনো সমস্যা হয় না। তো তারপর ওই মেয়েটি মানে হচ্ছে গিয়ে সম্পর্কে আন্টি হয় আর কি। তো সেই আমাকে আমার গায়ে কি একটা দোয়া পরে ফু দিল। ফু দেওয়ার মাত্র আধা ঘন্টার মধ্যে আমার শরীর থেকে জ্বর একদম চলে গেল আর কি। তো এটা কীভাবে হলো আমি জানি না, এবং এই ঘটনাটা ওইখানে থেকে আসার পরেও আমি আজীবন ভুলতে পারবো না, কারণ হচ্ছে আমি নিজের চোখে পড়ে দেখেছি এবং সেটা ছিল আমার এক আন্টি এবং আমার আঙ্কেলের বউ ছিল আর কি। তো ওই দিনকে আমি সুস্থ হয়ে যাই এবং ওই দিনকে রাতে আমার আর ভয় লাগেনি ঘুমাতে। তো এর পরের দিন আমি ওদের বাড়ি থেকে চলে আসি এবং আসার সময় আমার সেই আন্টি আমাকে একটা তাবিজ দিয়েছিল। তাবিজ বলতে একটা চেনের মতো একটা জিনিস বলেছিল, এটা তুমি রাখো, এটা আমি তোমাকে দিলাম আর কি। তো ওইদিকে যখন চলে আসবো সেদিনকে আমাকে দিয়েছিল জিনিসটা। তো
ওইটা এখনো আমার কাছে আছে এবং ওইটা নাকি ওদের ওইখানকার এক ধরনের বিশেষ ধাতু দিয়ে তৈরি, এবং বলেছিল এটা তোমার কাছে রাখতে। আর যখন যদি কোনো প্রয়োজন হয় আমার আম্মাকে বললো কি যে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে ডাইকেন। তো এই ঘটনাটা এলাকার মোটামুটি সকলে জানে, ওই এলাকার সকলে জানে। আমরা তখন পরবর্তীতে নানু বাড়ি চলে আসি, আমার নানু বাড়ির লোকজনও জানতো। তো আমার নানুকে যখন আম্মা জিজ্ঞেস করলো তুমি আমাকে এই সমস্ত ঘটনা বলো না কিসের জন্য, যে ওর সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটছে বা এরকম কোনো কিছু হয়েছে, তো আমার নানু তখন বলে যে এই ঘটনা গোপন রাখাই ভালো, বেশি ছড়াছড়ি না হয় ভালো। তো যাই হোক, তোরা জানতেই যেহেতু পেরে গেছিস তাহলে আর কি বলার। ওরা ওরকমভাবেই থাকে, আর ওটা ওদের মামলা, আমার মেয়ে জামার বিষয় তো না, তাই না? সেজন্য ওদের বিষয়ে আমরা তেমন কোনো কথাবার্তা বলি না বা ওরকম কোনো কিছু করি না। তো যাই হোক, ওই যাত্রায় হচ্ছে কি আমি এই ঘটনার সাক্ষী হই, নিজে ঘটনা দেখি এবং আশেপাশের সমস্ত বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করি, এবং সেই রাতের ঘটনা শুনে সত্যি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিশ্বাস করতাম না যদি আমি সত্যি সত্যি তাকে না দেখতাম, আমার চোখের সামনে থেকে অদৃশ্য হওয়াটা না দেখতাম। সত্যি এটা এক অলৌকিক ঘটনা ছিল, এবং এখন আমার বিশ্বাস হয় না যে আমি একটা পরী দেখেছি এবং আমার এক আঙ্কেলের বউ একটা পরী। এটা শুনলে আমার এখনো পর্যন্ত কেমন গায়ে কাটা দিয়ে ওঠে। এবং সত্যি কথা, পরীরা আসলে খুব সুন্দর হয়, সেই এক পলক দেখি এখন পর্যন্ত সেটা রেশ হয়তো আমার চোখ থেকে যায়নি। তো তারপর থেকে আমি অনেকবার চেষ্টা করেছি যে জিন পরী কীভাবে দেখা যায়, কীভাবে জিন পরীর বিষয় সম্পর্কে শোনা যায়, জানা যায়। এই বিষয় সম্পর্কে সার্চ করতে গিয়েই মূলত আমি ইমরান ভাইয়ের এই চ্যানেলের ভিডিওগুলো পাই, এবং তারপর আমি চিন্তা করি যে না, আমার এই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমি যদি জীবনে পরী নাও পাই, তবু আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি আপনাদেরকে আমি শোনাতে পারলাম বা জানাতে পারলাম। তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। ধন্যবাদ সবাইকে।